এটা আমার প্রোডাকশন হাউস ভাবনা আজকাল থেকে প্রযোজিত হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেজেন্ট করছে। এতে অনেক স্বনামধন্য কলাকুশলী অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবে মানে একটা ব্যাপার তো থাকেই। হ্যাঁ, সেটা অবশ্যই। আর আমি চেষ্টা করেছি এর প্রোডাকশনটাকে সামলানোর। দেখা যাক ছবিটা কিরকম করে। খুব ভালো হয়েছে, ট্রেলার লঞ্চ হয়ে গেছে। মানে আমাদের কত কিছু বলতে হয় যে দাদা এটা করবে না, দাদা ওটা করবে না, এটা টাকা বেশি লাগছে, ওটা না করে ওটা করো। বাজেট কম থাকে তবুও সব তো অদ্ভুত ভাবে আমরা ছবিগুলো বেরোয় এবং সেগুলো কিন্তু কখনোই, হ্যাঁ অবশ্যই সেটা বাহুবলী বা RRR হবে না, রাইট, কিন্তু সেটা একটা যথেষ্ট ভদ্রসভ্য মানের বাংলা ছবি হচ্ছে, যেটা ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে, এটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। Of chai with Orunima, a cup 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 of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি কাপ অফ চা উইথ অরুণিমা। কাপ অফ চা উইথ অরুণিমা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে তোমাদের সামনে আসে নতুন একটা সাকসেস স্টোরি নিয়ে, এবং যেটা জীবনের গল্প, একজন সাকসেসফুল মানুষের লড়াই করে জিতে ওঠার গল্প নিয়ে তোমাদের সামনে আসি, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। তো আজকে সেই রকমই একটা ইন্সপায়ারিং এবং মোটিভেটিং সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এবং আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি আজকে আমার গেস্ট স্পিকার হিসেবে, যার গল্প শুনবো, তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কত বছরের জার্নি, সে মানে তাকে ছাড়া আমাদের ফুল প্রোডাকশন আধুরা থাকে, তার শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছবির যার হাতে বড় হয়ে ওঠে, ওয়ান অ্যান্ড অনলি অনিন্দ্য সেনগুপ্ত, একজন ইপি, একজন লাইন প্রডিউসার। তোমরা সবাই জানো এই ওয়ার্ডগুলো, বেসিক্যালি ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা বেশি জানে ইপি, এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার কাকে বলে, যে যাকে সব মানে সব দিক সামলাতে হয় একটা ফিল্ম প্রোডাকশনের, পুরো আদব পান্ত। সো থ্যাংক ইউ সো মাচ অনিন্দ ফর জয়নিং আওয়ার শো। আজকে অনিন্দর কাছ থেকে শুনে নি অনেক অজানা গল্প। অনিন্দ, তোমার সামনে নেভার মাইন্ড রিলিজ, তার মধ্যে এত ব্যতিব্যস্ত, মানে ভীষণ ব্যস্ত, তার মধ্যে তোমাকে পেয়েছি আমার স্টুডিওতে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, এবং এখন সত্যি কথা সময়ের ভীষণ অভাব তোমার। অনিন্দ্য সেনগুপ্ত, এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার, ভাবনা আজকাল বেসিক প্রোডাকশন হাউস, এবং ফ্রিল্যান্স অনেক কাজ করা হয়। অনিন্দ, তোমার সাথে যবে থেকে আলাপ, অনেকগুলো প্রোডাকশনে আমি কাজও করেছি তোমার সাথে, তো ভীষণ ভালো লাগে আমার এই পডকাস্ট, এই কাপ অফ চা উইথ অরুণিমা। আমার মানে লক্ষ্য এবং উপলক্ষ্য যেটা থাকে, আমরা অনেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে সামনে যারা থাকছে তারা তো দেখো সবসময় লাইমলাইটের ওপরে থাকছে, হিরো হিরোইন, যারা পার্শ্ব চরিত্র করছে, কিন্তু যারা ব্যাকআপ, মানে যাদের ছাড়া ছবিটা তৈরি হচ্ছে না, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রোল অফ ইয়ার্স ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এই দীর্ঘ এত বছর এই ফিল্ম জার্নিটা শুরু হয়েছিল কবে থেকে? দেখো, আমি ছোটবেলা থেকেই সিনেমা দেখতে খুব ভালোবাসি, এবং আমার ফ্যামিলিতেও আমার বাবা মা চিরকালই আমাকে খুব উৎসাহিত করে এসেছে সিনেমা দেখার জন্য এবং সিনেমা নিয়ে পড়াশোনা করার জন্য। আচ্ছা। এবং আমি খুব ছোটবেলা থেকেই আমার বাবার হাত ধরে ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে শুরু করি, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা। তো বাবা নিজেই বলতো, যা ভালো ভালো সিনেমা দেখ, সিনেমা দেখলে অনেক কিছু শিখবি, অনেক কিছু বুঝবি, সমাজের চিত্রটা সামনে আসবে, আর তোর মনের বিকাশও ঘটবে। আমার যেমন ভাবে ফুটবল খেলাটাও দরকার, সেরকম ভাবে সিনেমা দেখাটাও দরকার। মানে ইন্সপায়ারিং, মানে হ্যাঁ, মানে বাবা আমাকে নিজে হাতে ক্রিকেট খেলাও শিখিয়েছে। আমরা সারাদিন খেলতাম, মানে এখনকার জেনারেশনে তো খেলাধুলা উঠে গেছে, সেটা ছেড়ে দাও। আমরা খেলার জন্য মার খেয়েছি, সবকিছু করেছি আমরা ছোটবেলা, যেরকম ভাবে 80s এর বাচ্চারা করে বড় হয়েছে। তো দেখো, প্রফেশনালি আমি প্রথমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসিনি। প্রফেশনালি আমার যেটা প্রফেশনাল ডিগ্রি, সেটা হচ্ছে আই এম এ লয়ার। I have done my LLB from Calcutta University. Oh my God! তারপরে আমি বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করি, আমি কর্পোরেটে প্র্যাকটিস করি, হাইকোর্টে প্র্যাকটিস করেছি, হাওড়া কোর্ট, আলিপুর কোর্ট, সব জায়গায় প্র্যাকটিস করেছি। কিন্তু সামহাও আমার মনে হলো ছোটবেলা থেকে ওই যে একটা সিনেমা দেখার ইচ্ছে ছিল না, বা মানে ক্রিয়েটিভ কিছু করা, এবং মানে একেবারে অ্যাডভোকেট, কোর্ট চত্বর, দেন ফিল্ম ইন্ডাস্ট্রি। কোর্ট চত্বরে যখন যেতাম তখন ওই সাদা কোট আর
কালো কোট আর সাদা জামার প্যান্ট, সামহাও এই ব্যাপারটার সঙ্গে আমি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমার মনে হচ্ছিল না, মানে এখান থেকে কোথাও অন্য একটা কিছু কিছু নেই। খুঁজছে, হ্যাঁ। তো আমি বাবা মাকে বলি হুম। যে এটা আমার পছন্দ হচ্ছে না, তাই তো মাথায় হাত দিয়ে বসে যে এই সর্বনাশ। তুমি একটি আমার সন্তান? বোন আছে, আচ্ছা। আমি আমার বোন। হুম। এবার তো তারা তো বলে সর্বনাশ, মানে হঠাৎ তো একটা এত ইনসিকিউর আমাদের প্রফেশনাল খুব একদম একদম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনসিকিউর। স্যালারি বেস তো কাজ না, এখানে তুমি হুম। যা কাজ পাবে সেরকম অনুযায়ী হুম। পয়সা পাবে। তো তখন আমি প্র্যাকটিস করে কিছু পয়সা জমিয়েছিলাম, কিছু হুম। টাকা পয়সা জমিয়েছিলাম। তো সেটা থেকে আমি একটু বাইরে চলে যাই, হায়দ্রাবাদ চলে যাই। হুম। হায়দ্রাবাদের কিছু বেশি বড় ছোটখাটো ইনস্টিটিউট থেকে আমি একটু ফিল্ম স্টাডিজ করি। ও সেখান থেকে এডিট নিয়ে পড়াশোনা করি, সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করি, গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করি। সে অনেকদিন আগের কথা, হয়তো অতটা এখন আমার বলতেই পারবো না, বাট শিখেছিলাম সেই সময়, আর স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড অল দ্য স্টাফ। তো সেখান থেকে আমি তারপর ওটা 1.5 বছর করি ওটা। তারপর আমি কলকাতায় আসি। কলকাতায় এসে আমি কিছু লোকের সান্নিধ্যে আসি। সেখান থেকে আমার অবজারভার হিসেবে জয়েন করি, সিনেমায় আচ্ছা। অবজারভার হিসেবে জয়েন করতে হয়, হুম হুম হুম। মানে পুরো শুটিংটাকে বোঝার পুরো জন্য। তখন আমি শুটিংটা একদম novice। দেখায় অবজারভার, হ্যাঁ, একটা এসে একজন থাকে আসলাম, প্রত্যেকটা প্রোডাকশনে থাকে। আসলাম আর কাজ করতে শুরু করে দিলাম, এটা হয় না তো পসিবল সেট হয় না। হয়। তো সেখানে আমি অবজারভার হিসেবে জয়েন করি, তারপরে কিছু দু একটা ছবি অবজারভার হিসেবে কাজ করি। তারপরে আমি দু একটা প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। তারপরে আমি আমার খুব সৌভাগ্য যেটা বলবো, তারপর আমি ঋতুদির প্রোডাকশনে একটা ভালোবাসার বাড়ি বলে একটা ছবি তৈরি হচ্ছিল। সেখানে তরুণ মজুমদার ডিরেক্টর ছিলেন, তরুণ স্যার লেজেন্ডারি ডিরেক্টর। একদম। তো সেখানে আমি কাজ করার সুযোগ পাই। আমার নামটা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবেই গেছিল, হুম। বাট আমার সে যোগ্যতা ছিল না তখন এক্সিকিউটিভ প্রডিউসার হওয়ার। যেহেতু আমার প্রোডাকশন থেকে কাজটা হচ্ছিল, সেই জন্য আমাকে কাজটা শিখতে দেওয়া হয়েছিল। হুম, বাহ। এবং তখন স্যারের সান্নিধ্যে এসে অনেক কিছু শিখি। মানে প্রথম ইপি হিসেবে কাজ করা তরুণ মজুমদারের হ্যাঁ, ডিরেকশনের ছবি। কিন্তু সেটা ইপিটা হয়তো নামের জন্যই ছিল, বাট আমি পুরোপুরি ওনার সান্নিধ্যে থাকছিলাম, কিভাবে শুটিং হয়, কিভাবে উনি কাজ করেন, কিভাবে উনি স্ক্রিপ্ট লেখেন। উনি তখনও ওনার 82 ইয়ার্স ওল্ড, উনি হাতে স্ক্রিপ্ট লিখতেন, মানে একদম, মানে ওই জেনারেশন অবধি হ্যাঁ, হাতে মানে স্ক্রিপ্ট লেখা ওনার সান্নিধ্যে থাকার দিক কি অনেক শেখা। মূল্যবোধ, কাজের ধরন, কোনো রকম আপোষ না করে কাজ করা, সেগুলো শিখেছি। ও আমাকে খুব মজা করতে, উনি সবাইকে আপনি করে কথা বলতেন। আচ্ছা। তো আমাকে আপনি করে, আমি বললাম স্যার আপনার পায়ে পড়ে যাই, আমি আপনার মানে নাতির বয়সে আপনাকে আপনি করে কথা বলবেন না। উনি বলতেন না, আমি সবাইকে আপনি করে বলি, আপনাকে আপনি করে বলবো। তো আমাকে ওনার বাড়ি যেতাম, কথা বলতাম, গল্প করতাম, শুটিংও যেতাম, বকাবকিও করতেন, স্নেহ করতেন। তো খুবই একটা আমার খুবই সৌভাগ্যবান নিজেকে মনে করি আমি ওনার সাথে কাজ করে। তারপরে এখান থেকে আবার দু একটা ছবি করি। আবার আমি তারপরে একটা ছবি করি রাজকাহিনী, সৃজিত দাকে কিছুদিন অ্যাসিস্ট করেছিলাম। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পরিবারে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে মানে আমার কিছু আত্মীয় তারা মারা গেছিলেন। তো সেই জন্য আমার পরিবারে একটা ক্রাইসিস চলছিল। হুম। তো আমি তখন সৃজিতদাকে বলি যে সৃজিতদা আমি কাজটা করতে পারছি না, আমার বাড়িতে সৃজিতদা খুব বকাবকি করলো। সেটা হাফ ডান কাজ একটা, আমার খুব আফসোস, অত ভালো একটা কাজ আমি পুরোটা করতে পারলাম আসলে না। ফ্যামিলির তো একটা খুব অ্যাবসলিউটলি important, সৃজিতদা খুব বকাবকি করেছিল, বাট আমার কিছু করার ছিল না, কারণ আমার মানে বাবাও বলছিল যে প্রতিদিন শুটিং এ গেলে অনেক কাজকর্ম করা যাচ্ছে না, বাড়িতে একটু ক্রাইসিস হচ্ছে। মানে আমার মেজো পিসি মারা গেছিল। ও, তো যাই হোক, সেই সময় কিছু কম্প্রোমাইজ করতে হয় হ্যাঁ, কাজের সাথে। তো সেটা একটা আমার বড়, মানে কাজের ক্ষেত্রে হুম। বড় লস। সেটা আমি করলে হয়তো আমি একটা ভালো না কাজ। দেখো অনিন্দ, কি বলতো, মানে লস বলে আমরা ভাবি, কিন্তু আজকে ফ্যামিলির জন্যই তো আমরা সবকিছু করা। আলটিমেটলি ফ্যামিলি কামস ফার্স্ট। ফ্যামিলি কামস ফার্স্ট, একদম। আমার জীবনের পলিসি হচ্ছে যা হয়ে যাক পৃথিবীতে, কাজ হোক না হোক, ফ্যামিলি কামস একদম ফার্স্ট। একদম তো ফ্যামিলির উপরে কোনো কথা হবে না। একদম। বাবা মা, ভাই বোন, আমার পার্টনার যেই থাকুক, তারা ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। একদম ফ্যামিলি ফার্স্ট আমার কাজ আজকে না থাকতে পারে, কিন্তু তারা থাকবে। থাকবে, একদম। তো এইটা একটা খুব মোটিভেটিং জিনিস। দর্শক বন্ধুরা, তোমরা যারা শুনছো, তারা সব সময় জানবে যে ফ্যামিলির সাপোর্ট সবকিছুতে ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর আমরা যা কিছুই করি না কেন, ফ্যামিলি যদি ভালো থাকে,
ফ্যামিলিতে যদি হ্যাপিনেস থাকে আমাদের কিন্তু সেটা রিফ্লেকশন আমাদের কাজেও এসে পড়ে, আমরা খুব হ্যাপিলি কাজটাও করতে পারি। আমি যেহেতু ব্যাক হ্যান্ড কাজ করি, ব্যাক ক্যামেরা কাজ করি, সুতরাং যত না আর্টিস্টদের সঙ্গে আমাকে কোলাবোরেট করতে হয় বা কোঅর্ডিনেট করতে হয়, আমাকে সবথেকে আমাদের জুনিয়র টেকনিশিয়ান, এইচওডিস বা সিনিয়র টেকনিশিয়ান যারা হয়, প্রোডাকশনে যারা দাদারা হন বা যারা কলাকুশলী হন, মানে তাদের Few, রোল তো একটা, few. হ্যাঁ কি তাদের সাথে আমার মানে Interaction কথাবার্তা টা সবসময় interaction বেশি বেশি থাকে। হয়। তো আমি তো সবসময় দেখি যে তারা এত কম পরিমিত মানে পরিসরের মধ্যে, এত লিমিটেশনের মধ্যে তারা এত ভালো কাজ করে, আউটপুট দিচ্ছে, মানে output সত্যি দিচ্ছে। কথা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি টেকনিক্যালিটিস ভাবা যায় না, মানে আলোর ব্যবহার, ক্যামেরা, সিনেমাটোগ্রাফার বলো, ট্রলি সেটিং, ইলেকট্রিশিয়ান, এরা মানে 3-4 জন মিলে একটা ছবি দাঁড় করিয়ে দিচ্ছে। মানে যেখানে বম্বেতে 10-15 জন করে নেয়, 50 জন করে নেয়, মানে আমাদের এখানে 4-5 জনই সেই কাজটা করে মানে দিচ্ছে। কুডোস টু মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি Absolutely, মানে মানে এটা নিয়ে কোনো full কথাই হবে না। পাওয়ার প্যাকড ক্রিয়েটিভ পারসন, একদম রাইট? একদম। মানে আমাদের কত কিছু বলতে হয় যে দাদা এটা করবে না, দাদা ওটা করবে না, এটা টাকা বেশি লাগছে, ওটা না করে ওটা করো। বাজেট কম থাকে বাজেট তবুও কম সব থাকে। তো অদ্ভুত ভাবে আমরা ছবিগুলো বেরোয় এবং সেগুলো কিন্তু কখনোই, হ্যাঁ অবশ্যই সেটা বাহুবলী বা RRR হবে না, হবে না, রাইট? কিন্তু সেটা একটা যথেষ্ট ভদ্রসভ্য মানের বাংলা ছবি হচ্ছে, যেটা ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে, এটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। এবং একটা প্রবলেম হচ্ছে এখন সবার হাতে মোবাইল, সেটা একটা বুঝতে হবে। সবার হাতে মোবাইল, ডিজিটালাইজেশন হয়ে গেছে এন্টারটেইনমেন্ট। আর ছবি যখন লোকে একটা মুঠো ফোনের মধ্যে দেখে নিতে পারছে, মানে লোকের সময় কম। আগেকার দিনে কি ছিল? আগেকার দিনে লোকের লেজার টাইম বেশি ছিল। সরকারি চাকরি করতে বা প্রাইভেট চাকরি করতে আবার বাড়িতে এসে সংসার নিয়ে, হলে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে গেল। সিনেমা হলে গেল। এখন সেটা ভীষণ একটা প্ল্যানিং এর ব্যাপার, মানে একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য উইকেন্ড পর্যন্ত ওয়েট করতে হয়। মানে সেটা একটা অদ্ভুত। আর সবার হাতে ফোন, ওটিটি, তো সবাই দেখে নিচ্ছে একটা সিনেমা যে 2 ঘন্টা ধরে দেখবে, তো আজকে 15 মিনিট, কালকে 15 মিনিট, কালকে 15 15 মিনিট, মিনিট করে ছবিটা 4 দিন দেখা হয়। সিনেমা দেখা অভ্যাস করে নিচ্ছে রিলের মতো করে। তো সেটার জন্য এখন লোকের দর্শক সংখ্যাও একটু কমে গেছে। আর যদি আবার খুব ভালো ছবি হলো তাও সেই দর্শকই আবার হুড়হুড় হুড় করে করে হলে যাচ্ছে। দেখছে। তো সেটা আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা আশা করছি বাংলা ছবির সেরকম সময় আসবে যে, সুসময় যেটাকে বলে, সুসময় আসবে যে এমন একটা ছবি, এমন কিছু ছবি তৈরি হবে যার জন্য লোক পাগল হয়ে যাবে দেখার জন্য। এই দীর্ঘ এত বছর কাজ করা ফিল্মের সাথে, তোমার কি মনে হয় এই সরকার বদলের সাথে সাথে কি আমাদের টলিগঞ্জ পাড়ার মানে আমরা কি আরো সুদিন দেখতে চলেছি? বা এই যে টানাপোড়েন চলছিল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা যেহেতু ইন জেনারেল পাবলিকও জানে আজকাল, যেহেতু ডিজিটাল সবকিছু, যে একটা ফেডারেশনের সাথে আমাদের সবকিছু একটা টালমাটাল অবস্থায়, অ্যাজ এ ইপি তোমার হাতে এখন অনেকগুলো ছবি, সামনে তোমার নেভার মাইন্ড রিলিজ এবং আপকামিং ছবিও তোমার আসবে পরপর। তো তুমি কি কিছু সমস্যা ফেস করেছো? এবং আপকামিং দিনে তোমার সরকার বদলের জন্য তোমার কি মনে হয় আগামী দিনের? দুটো প্রশ্ন। তুমি কি কিছু মানে গত সরকার থাকাকালীন তুমি কি কিছু এমন ফেস করেছো? আর এই সরকার বদলের সাথে সাথেই বা তুমি কি মনে হচ্ছে তোমার একটা ভিউ, জেনারেল ভিউ? দেখো, এটা তো পুরোপুরি একটা পলিটিক্যাল সিনারিও। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট আমি মনে করি। একদম। সেটা মানুষের জীবনে হোক, রাজনৈতিক ভাবে হোক, দেশ হোক, সমাজ হোক, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। সভ্যতা চেঞ্জ বদলায়, হবেই, হ্যাঁ। সভ্যতা বদলায়, রাজনীতি বদলায়, মতাদর্শ বদলায়, মানুষ বদলায়, মানুষের মন বদলে যাচ্ছে। আর একদম। তো হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করলে, যেটা আমাদের টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এই যে পালা বদলের জন্য যেটা হয়েছে, হ্যাঁ আমি মানতে এটা অস্বীকার, মানে মানতে এটা কোনো জায়গায় নেই। এটা না মানার যে একটা প্রবলেম ছিল, একটা একটু কিছু অসুবিধা ছিল। আমাকে হয়তো অতটা ফেস করতে হয়নি, কারণ আমি সবসময় একটু বড় প্রোডাকশনে কাজ করেছি, বা ওই যে সোকল্ড ফেডারেশনের উপরে ডিপেন্ড করে বা গুপি কাজ ওগুলো করতে হয়নি আমায় কখনো। সেই জন্য আমি ফেস করিনি, মানে আমি ডিরেক্টলি আমাকে কখনো কনফ্রন্টেশন ফেস করতে হয়নি। বাট আমাকেও হয়নি অনেস্টলি স্পিকিং। তো কিন্তু হয়েছে, মানে আমি জানি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি জানি না বলাটা উচিত হবে কিনা, বাট বলো না, আমাদের পডকাস্টে জিভে কোনো কাছি নেই কি ট্যাগলাইন। তো সেটা পরে বলছি, বাট একটা চেঞ্জ তো দরকার ছিল, কারণ একটা বাধা নিষেধের ব্যাপার ভীষণ পরিমাণে বেড়ে গেছিল। একটা এটা করবে না, ওটা করবে না, এটা করলে সাসপেন্ড করে দেওয়া হবে, ওতে করলে ব্যান করে দেওয়া হবে, এটা সবাই জানে। সোশ্যাল মিডিয়া কালচার যেটা সবার মুখে এটা তো হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা হয়েছে। আমরা কি এখন স্বস্তির নিঃশ্বাস একটু ফেলতে পারি? পালা বদলের পর এখনো তো সেটা বলার সময় আসেনি, কারণ সবে 2 মাস হয়েছে আমাদের নতুন গভর্নমেন্টের।
সবে সবে নতুন কমিটিও গঠন হয়েছে ফেডারেশনে, একটা কো 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 সামথিং একটা নতুন নাম হয়েছে ফেডারেশনের, সেখানে একটা কমিটি গঠন হয়েছে কনফেডারেশন। কনফেডারেশন, হ্যাঁ। তো ওটা ইম্পাতেও কিছু চেঞ্জ হয়েছে, হচ্ছে এখনো টালমাটাল change অবস্থায় হয়েছে, আছে, কিছু চলছে, পরিবর্তন চলছে। হোপফুল আমাদের সময়ের উপরেই সব ডিপেন্ড করতে হয়, সবকিছু সময়ের উপর depend সময়ের করতে উপর হয়। কিচ্ছু নেই। কিচ্ছু নেই, তো আমাদেরও সময় প্রায় শেষের পথে। আমরা অনিন্দ্য সেনগুপ্ত ইপি এবং লাইন প্রডিউসার, তার গল্প শুনলাম, এবং সাথে সাথে লাস্টে যেতে যেতে যেটা জিজ্ঞেস করতেই হবে, আজকে আমাদের যুব সমাজ ভীষণভাবে কি বলবো রেসলেস, যেটা আমি সবারকে জিজ্ঞেস করি, মানে এটা আমার জানার খুব, এক একজনের এক একটা ভিউ থাকে। তো এই ইয়াং জেনারেশন যে এত রেসলেস, এত স্ট্রেস, এত ডিপ্রেশন কেন? আমরা তো এত বছর, 25 বছর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কোনো কিছু হাল ছেড়ে দেবো এরকম ব্যাপারটা থাকে না। তুমি আজকে এত বছর হয়ে গেছে, তুমি আমাদের একটা ওই টেনাসিটিটা 90s এর যারা মানুষ আমরা, আজকের যুব সমাজে এত রেসলেসনেস, তো তুমি কি বলবে একজন ফিল্ম পার্সন, দেখো, একজন ফিল্ম ফেটার্নিটির মানুষ, একজন ভীষণভাবে সিনেমা ফ্যামিলি থেকে আসা, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যুব সমাজকে তুমি কি সাজেশন না, দেবে? আমরা একটা জিনিস ভুল করছি, যুব সমাজ কিন্তু ভীষণ এনার্জেটিক, আর তারা স্মার্ট, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, একটা প্রবলেম আছে, একটু ইম্পালসিভ হয়ে গেছে ইম্পালসিভ। একটু ইম্পালসিভ, ওটাই। চটজলদি সাকসেস, বা আমি এক্ষুনি করছি, এক্ষুনি চাই, বা এক্ষুনি পাচ্ছি না কেন, এই ব্যাপারটা রয়েছে। বাট সেটা দেখো, যুগের সাথে সাথে সবচেয়ে বড় কথা, আমাদের সময় মোবাইল ফোন ছিল না। আমি ক্লাস ফার্স্ট ইয়ার বা 12-এ গিয়ে মোবাইল ফোন বা ইন্টারনেটের কোনো গল্পই নেই, জাস্ট ফোন কল আসা যাওয়া। মোবাইল ফোনের ডিজিটালাইজেশন এবং ইন্টারনেট একটা সারা পৃথিবীভাবে বিশাল একটা স্ক্রল করে। মোবাইল ফোনের ভালো দিকও আছে, ইন্টারনেটের, মোবাইল না, ইন্টারনেটের একটা ভালো দিক আছে এবং খারাপ দিক আছে। সে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মানসিকতা, মনস্তত্ত্ব আলাদা, এবং তারা কিভাবে তার এনার্জিটাকে সুফল ভাবে নেবে না কুফল ভাবে নেবে, সেটা পুরোপুরি তার উপর ডিপেন্ড করছে। মানে একটা গল্প পড়ে বা একটা সিনেমা দেখে একটা মানুষ খুব ডিপ্রেসড হয়ে যেতে পারে, আবার একটা মানুষ খুব ইন্সপায়ার্ড হয়ে যেতে পারে। এবং সেভাবে ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেটে আমাদের যা সোশ্যাল মিডিয়ায় যা আমরা পাই, বিভিন্ন জায়গায় পড়াশোনার জায়গা, ওয়েবসাইট, সে বিভিন্ন প্রফেশনে প্রচুর ইনফরমেশন, তো এটাকে মানুষ কিভাবে ইউজ করবে, কিভাবে সেটাকে অনুপ্রাণিত হবে, প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা। মানে আমি যেরকম ভাবে বুঝবো, তুমি সেরকম ভাবে নাও বুঝতে পারবে, আর 5 জন সেরকম ভাবে নাও বুঝতে পারবে। তাই তো এত মত প্রকাশ করে লোকে। আমার যেটা ভালো লাগছে আরেকজনের ভালো লাগছে। মানে এখন আমি দেখেছি, মানে অনেক ছেলে মেয়ে আছে যারা এইসব থেকে অনেক দূরে গিয়ে পড়াশোনা করছে, ক্যারিয়ার করছে, আবার অনেকে সারাক্ষণ মোবাইলেই পড়ে রয়েছে, আর মোবাইল না পেলে মানে মোবাইল মাটিতেও ছুড়ে আশা করে ভেঙে দিচ্ছে রাগ করে। আবার কেউ একটা মোবাইলই 5 বছর ইউজ করছে যত্ন করে, একই বয়সের ছেলে। এবং এটা বাড়ির থেকেও কিছুটা একটু ব্যাপারটা আসে। আমরা তো দেখো, আমরা মার খেয়ে বড় হয়েছি, কাদামাটিতে খেলেছি, মার খেয়ে বড় হয়েছি, স্কুলের টিচাররা মাথা ফেটে গেছে, মেরেছে, মার খেয়ে বড় হয়েছি। এখন একটা টিচারকে থাপ্পড় মারতে গেলেও চিন্তা করতে হয়, ভাইরাল হয়ে যাবে, একটা নেগেটিভ অ্যাসপেক্ট তো থাকবেই। মানে একদম যে বারবার আমাকে কেউ মারবে না, আমাকে কেউ টাচ করবে না, বা আমি যা ইচ্ছা তাই করবো, কি করবে, ম্যাক্সিমাম তো বকবে, গায়ে তো হাত দেবে না, এই যে সাহসটা, এটা আমাদের ছিল না। আর এখনকার ছেলেমেয়েদের এটা হয়েছে। তো এটা একটা হতে পারে, অনেকে আবার তার মিস ইউজ করেন, বেশি মেরে দেয়, অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেক কিছু কিছু মারাও গেছে। তো সেইটার জন্য হয়তো গভর্নমেন্টের রুল চলে এসেছে। আমাদের সময় তো গাদির রক্ত বললো, বাবা বলতো বেশ করেছে, আবার কি পরের দিন মার খেয়ে। প্লিজ নেভার মাইন্ড। ও নেভার মাইন্ড, তোমার ছবি, আমি নেভার মাইন্ড বলে ফেললাম বাই ডিফল্ট, বাট তোমার ছবি রিলিজ কবে সেটা একটু তুমি বলে দাও। আমার ছবি রিলিজ 3rd জুলাই 2026। এটা চৈতি ঘোষাল পরিচালনা করেছেন, বিশিষ্ট অভিনেত্রী, এবং এটা আমার প্রোডাকশন হাউস ভাবনা আজকাল থেকে প্রযোজিত হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেজেন্ট করছে। এতে অনেক স্বনামধন্য কলাকুশলী অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবে মানে একটা ব্যাপার তো থাকে, সেটা অবশ্যই। আর আমি চেষ্টা করেছি এর প্রোডাকশনটাকে সামলানোর। দেখা যাক ছবিটা কিরকম করে। খুব ভালো হয়েছে, ট্রেলার লঞ্চ হয়ে গেছে, মিউজিক লঞ্চ, সফট লঞ্চ হয়ে গেছে, একটা মিউজিক লঞ্চ সামনে আছে, তারপরে প্রিমিয়ার, তারপরে তো ছবি কিরকম চলে দর্শকের উপর ডিপেন্ড করছে।
চলো আমরা তাহলে অনুষ্ঠান এবার র্যাপ আপ করি। অনিন্দ্য সেনগুপ্তর কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম সিনেমা কোন জায়গায় ছিল, আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে, বা ব্যাক এন্ডের স্টোরিটা, অনেক কিছু আশা করি তোমরাও জানতে পারলে। সো একটু স্থিতশীল হও এবং ধৈর্য ধরতে হবে। আর প্লিজ নেভার মাইন্ড দেখতে যেতে হবে হলে, তাই তো? প্লিজ চোখ কাম, রাখো, প্লিজ প্লিজ কাম। একদম, আমরা তো থাকছি, তোমরাও দেখো, হল ভরাও, চুটিয়ে দেখো ছবি। হ্যাঁ অনিন্দ, তুমি জিজ্ঞেস করতেই হয় যে তুমি কাপ অফ চা ওই তরুণীমাকে 10-এ কত দেবে? 10-এ 20। হ্যাঁ, হ্যাঁ, মাই গড, 10-এ 20, মাই কারণ গড। কারণ কারণ এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স টু বি ইন এ পডকাস্ট। আর তুমি আমার পুরনো বন্ধু। আমি আসলে খুব ওরকম মানে একটু নার্ভাসই হয়ে গেছিলাম প্রথমে যখন আসছিলাম, কি বলবো কি না বলবো, বাট আই ফেল্ট সো কমফোর্টেবল হিয়ার। তুমি এত ভালো আতিথেয়তা করলে, তুমি এত সুন্দরভাবে কথা বললে, তো ও মাই গড, সেটা প্রথম 10 সেকেন্ডই আমার কেটে গেছিল কেটে এবং গেছিল। আই ফেল্ট ভেরি গুড। ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। তো আমি সত্যি সত্যি খুব খুশি তোমার সাথে। আমিও আমার পরের প্রোডাকশনে যদি অনিন্দ সেনগুপ্তকে অ্যাজ এ ইপি পাই, আই উইল বি হাইলি হ্যাপি। আমি খুবই খুশি হব তোমার সাথে কাজ করতে পারলে। আমি সবার সাথে কাজ করতে আগ্রহী, মানে যে কোনো ভালো মানুষ যদি ভালো ভালো কাজ কাজ করে, হ্যাঁ। আমি আমাদের কাজটাকে ওটাই তো ভালোবাসি। খিদে থাকে, আমার আমাদের কাজটাকে একজন ভালোবাসি। আর্টিস্ট মানুষের খিদেটা এটাই থাকে। Absolutely কাজটাকে ভালোবাসি। তাহলে 10-এ 20 পেয়েছেন। তুমি প্রচুর পেয়েছো, মানে তুমি জানো না, মানে Thank you, আমার thank you. নার্ভাসনেসটা কেটে গেল। আমি ভীষণ ক্যামেরা শাই, সত্যি কথা বলতে। আমি স্টেজে উঠেও, আমার নেভার মাইন্ডের পোস্টার লঞ্চেও যখন আমাকে ডাকছে সবাই, হুম। পিছনে গিয়ে দাঁড়ালাম, ওখানে বললো সবাই বলাম, টুক করে নেমে গিয়ে পিছনে চলে গেছি। মানে আমার ওয়াইফ ভীষণ রেগে গেছে, তুমি কেন চলে যাও? আচ্ছা, এটা আমার জন্য না, আমার কাজটা ঠিক আছে, এত ভালো লাগে না, কি যাকে বলবো। সে তো দেখছে, মানে আমাদের যখন পডকাস্টটা আসবে তখন দেখবে অনিন্দর কিন্তু একদম শাইনেস কেটে গেছে এবং ভীষণভাবে ক্যামেরা প্রোন হয়ে আজকে খুব আমাদের ভালো আড্ডা হলো কাপ অফ চায়ের। অনেক কিছু জানলাম যে একজন ইপির ভালো মন্দ, লড়াই, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এটার পিছনে তো একটা ইন্সপিরেশন। আমার যেটা জিজ্ঞেস করাই হয়নি সেটা হচ্ছে ইন্সপিরেশন। একটা মানুষের সবসময় না, আমি একটা কাজ যখনই করছি, আমি এজ এ ডিরেক্টর যখন কাজ করছি, হু ইজ মাই ইন্সপিরেশন বা হোয়াট সিচুয়েশন ওয়াজ মাই ইন্সপিরেশন, তো তোমার কাছেও সেটা আমার জিজ্ঞেস করি। ইন্সপিরেশন জীবনে একজনই, আমার বাবা। আমার বাবা আমার আইডল, আর মা আমার ভালোবাসা। আর আমার জীবনের যে মানসিক শক্তি বা চলে যাওয়ার শক্তি, সেটা আমার ওয়াইফ। দারুণ তো দারুণ। এই তিনজনের জন্য আমি এই তিনটে মানুষ পাশে থাকলে সত্যি অনিন্দ। আমার বোন আমার স্নেহের জায়গা, সে আমার খুব কাছের, মানে সে কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে? না, একদম সে একদম ঘরোয়া মানুষ। আমার বাবা, বোথ অফ মাই প্যারেন্টস আর ডক্টরস। তো আমার বাবা মা দুজনেই ডাক্তার। তো এবং আমার বাবা অদ্ভুত একটা মানুষ, মানে আমাকে জীবনে কোনোদিন কোনো কিছুতে বাধা দেয়নি, মানে কোনো মাও না, যা ইচ্ছা করো কিন্তু কোনো ভুল কাজ করো না। মানে দুজন প্যারেন্টস ডক্টর, নিজেও তুমি একজন অ্যাডভোকেট, লয়ার, এবং সেই জনার থেকে এসে এইখানে নিজের একটা অস্তিত্ব তৈরি করে নেওয়া, ইটস এ ইন্সপিরেশন। ফ্যামিলির তুমি যতই সাকসেসফুল হও, আমার একটা জিনিস মনে হয়, তুমি যতই সাকসেসফুল হও, বাড়িতে ফিরে যদি পিস না পাও, একদম সব কাজই বেকার। একদম তুমি যত টাকা কামাও, বাড়িতে এসে যদি তোমার ঝগড়াঝাটি হয়, তাহলে ওই টাকা কামানোর কোনো একদম ভাই, ঝগড়াঝাটি কেউ করো না, তোমরা সবাই শান্তিপূর্ণভাবে থাকো। ফ্যামিলি পিস ইজ না। তুমি যদি 2 টাকা কমও ইনকাম করো, দুটো মানে প্রাচুর্য তোমার কম হয়, কিন্তু বাড়িতে এসে তুমি যদি শান্তির বাতাবরণে থাকো, দ্যাট ইজ দ্য মেইন থিং ইন লাইফ। আমি সবসময় সেটা মেনটেন করি। আমার বাড়ির পরিবেশ আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাহ, বাবা মা, ওয়াইফ সবাই দেখবে যখন পডকাস্টটা, দে উইল ফিল হ্যাপি। রিয়েলি একটা ফ্যামিলি ভীষণ ম্যাটার করে। অনিন্দ সেনগুপ্ত আমাদের সেটাই বার্তা দিলেন আমাদের এই পডকাস্টে, যে যতই বড় হও না কেন, যে যতই সাকসেসফুল লাইফে হও না কেন, at the end of the day family matters, and family is a very important inspiration in our life, রাইট? তো এবার আজকে আমরা এখন আসি, আমরা নেভার মাইন্ডের গল্প, স্টোরি নিয়ে এবং আরো অনেক ছবি নিয়ে আসবো। নেভার মাইন্ড অবশ্যই দেখো তোমরা, আর স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সিনেমার লোক যখন একটা দুটো কলি ডায়লগ কিছু তো একটা বলে, না বাবা, এসব আমার জন্য আলবিদা না कहना, রাইট? সবই আলবিদা না कहना। বি হোপফুল অল দ্য টাইম, বি পজিটিভ অল দ্য টাইম। জীবনে অনেক উতার চড়াও আসবে, অনেক নেগেটিভিটি আসবে, বাট সবসময় মনে করবে কোনো কিছুই স্থায়ী নয়। না খারাপ সময় স্থায়ী, না ভালো সময় স্থায়ী। যখন খারাপ সময় আসছে, তার মানে ভালো সময়, গোয়িং উইথ দ্য ফ্লো।
চেঞ্জ ইজ দ্য অনলি চলছে। কনস্ট্যান্ট, কখনো হাল ছাড়তে নেই। ভালো সময় অতিরিক্ত উৎসাহিত হয়ে গিয়ে বেশি বাড়াবাড়ি বাড়াবাড়ি করতে নেই, রাইট। আর খারাপ সময় অতিরিক্ত হতাশ হয়ে গিয়ে ভুল কাজ করতে নেই। তো এটাই বলতে পারবো। বাহ, আমরা দারুণ অনেক কিছু জানলাম। আই এম সো হ্যাপি অ্যান্ড ব্লেসড। প্রতিনিয়ত তোমাদের সামনে যখন এক একটা সাকসেস স্টোরি নিয়ে আসি আমি নিজেকে ভীষণ ব্লেসড ফিল করি, এবং থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস অলসো, থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি অলসো, অ্যান্ড অলওয়েজ থ্যাঙ্কস টু মাই টিম, যারা না হলে পরে আমি এই 250 এপিসোড অব্দি আসতে 100 পারতাম বার। না। তো তুমি থ্যাংক এত ইউ ভালো টিম, একটা কাজ করছো। মানে থ্যাংক ইউ hats off. এগেন তুমি আমার শোয়ে আসার জন্য। এবং তোমরা দেখতে থাকো এই কাপ অফ চা উইথ অরুণিমা, আবার নতুন রূপে আসবে কাপ অফ চা উইথ অরুণিমা, নতুন ভাইবস, নতুন পজিটিভিটি নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। Absolutely. থ্যাংক ইউ। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.